শান্ত আস্তে করে দরজাটা খুলে পিছনে রীতা বেগম। দরজা খুলে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ঘরের চারপাশ চিপ, চকলেট, আচারের প্যাকেট। রুমের অবস্থা দেখে রীতার লজ্জা লাগে। কাজের কারণে মায়ের রুমে সকালে আসেনি। সেই সুযোগে মেয়ে ঘরটাকে চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। মায়া ব্ল্যাঙ্কেট ঝাঁপিয়ে চোখ বন্ধ করে আছে। গরমে ভিজে যা তা অবস্থা। বুঝতে পারছে রুমে কেউ এসেছে কিনা। আস্তে করে ব্ল্যাঙ্কেট নামিয়ে মুখ বের করতে চমকে যায়। রিহান নিজেও ভরকে যায়। ব্ল্যাঙ্কেট উল্টে দেখার জন্য আসছিল। মায়া নিজেই যে উল্টাবে বুঝতে পারেনি। একটু হলেও ঠোঁটটা গিয়ে লাগতো ওই বাঁদরের ঠোঁটে। অবশ্য তাকে শান্ত সমস্যা নেই, কিন্তু শাশুড়ি মা আছে। তুমি নাকি অসুস্থ, কী হয়েছে? দেখে তো অসুস্থ মনে হচ্ছে না, এত ঘামছো কেন? শান্ত সন্দেহ নিয়ে বলে। মায়া কী বলবে ভেবে পায় না। ভাবতে ভাবতে গলাটা মোটা করে কাপা কাপা করে বলে, যাতে শান্ত বুঝে সে সত্যি অসুস্থ। একটু আগে ওষুধ খেয়েছি, তাই জ্বর পড়েছে, যার কারণে শরীরটা ঘামছে। বিরক্তিতে কপাল গুটিয়ে নেয় শান্ত। এমনভাবে কথা বলছে কেন তার কাছে? কেমন যেন সন্দেহ লাগে, আন্দাজে ঢিল মারে। স্বাভাবিক হও। এমন 80 বছরের বুড়ির মতো কথা বলছে কেন? মুহূর্তে রেগে যায় মায়া। ধপ করে ব্ল্যাঙ্কেট ফেলে উঠে বসে। কি স্বাভাবিক হবো? আমি অসুস্থ বলছি না। আর কি বলেন আমি বুড়ি, তাও 80 বছর? নিজের চেহারা দেখেছেন? লাগে তো 180 বছরের বুড়ো। আবার আমার মতো কচি মেয়েকে বলতে আসে বুড়ি। এক নাগাড়ে কথাগুলো বলে মায়া থামে। শান্ত কটমট চোখে তাকিয়েছে। পিছন ফিরে একবার রীতা বেগমের দিকে তাকায়। অসহায় মুখ করে রীতা বেগম তাকিয়ে আছে। এত ইশারা করলো চুপ করার জন্য, কিন্তু মেয়ে দেখলই না। তুমি কেমন অসুস্থ আমার বোঝা শেষ, বলে শান্ত মায়াকে কোলে তুলে নেয়। বাইরে যেতে নিলে রীতা বেগমের সামনে গিয়ে দাঁড়ায়। আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? তার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নেই। ভাগ্য ভালো মিথ্যে বলার জন্য শাস্তি দেয়নি। সরেন বলে এক নাগাড়ে কথাগুলো বলে মায়া থামে। শান্ত কটমট চোখে তাকিয়েছে। পিছন ফিরে একবার রীতা বেগমের দিকে তাকায়। অসহায় মুখ করে রীতা বেগম তাকিয়েছে। এত ইশারা করলো চুপ করার জন্য, কিন্তু মেয়ে দেখলই না। তুমি কেমন অসুস্থ আমার বোঝা শেষ, বলে শান্ত মায়াকে কোলে তুলে নেয়। বাইরে যেতে নিলে রীতা বেগমের সামনে গিয়ে দাঁড়ায়। আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? তার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নেই। ভাগ্য ভালো মিথ্যে বলার জন্য শাস্তি দেয়নি। সরেন বলে শান্ত সাইড কাটিয়ে চলে যেতে নিলে রীতা বেগম বলে ওঠে, আমার মেয়ে কোনো রাস্তার মেয়ে না। এইভাবে মায়ের সামনে ঘর থেকে তুলে নিয়ে যাবে? ভুরু কুচকে পিছনে তাকায় শান্ত। কথাটা গায়ে লেগেছে। আমি কি বলছি মায়া রাস্তার মেয়ে? তোমার কাছে সেটাই প্রমাণ পায়। রাস্তার মেয়েদের মতো এইভাবে তুলে নিয়ে যায়। আমরা এখনো বেঁচে আছি, কিভাবে তুমি আমার সামনে আমার মেয়েকে তুলে নিয়ে যাও? শান্ত হাত মুঠ শক্ত করে রাগ সামলায়। মায়াকে আবারও বেডে রেখে রীতার সামনে এসে দাঁড়ায়। ঠিক আছে, সম্মান দিয়ে নিয়ে যাবো, জাস্ট ওয়েট। আমার পাপা বিজনেসের কাছে বাইরে গেছে, তিনি আসুক, আর তুমি কাল থেকে যেন কলেজে দেখি। মায়ের উদ্দেশ্যে কথাটা বলে শান্ত বেরিয়ে যায়। আগুন জ্বলছে মাথায়। শান্ত বেরিয়ে যেতে মায়ের নাচতে নাচতে মায়ের রাগী মুখটাতে একটা চুমু খায়। আম্মু, ইউ আর দ্য বেস্ট। কীভাবে ওই হুতুম প্যাঁচাকে পরাজিত করে দিলে? মেয়ের কথায় রীতা রাগের মাথায় হেসে ফেলে। একটু সিরিয়াস হয়ে প্রশ্ন করে, আমাকে শুরু থেকে বলো মায়া, কি হয়েছে? লোকটা তোমাকে কিভাবে চেনে? মায়া চিন্তায় পড়ে যায়। আম্মু মানে তার কাছের বন্ধু বা কম, বেস্ট ফ্রেন্ড বেশি। মাকে ধরে এনে বেডে বসিয়ে নিজেও বসে একটা কথা না লুকিয়ে সব বলে দেয়। কিসের কাগজে সাইন করছো? মায়া কীভাবে ভেবে পায় না। সে তো নিজেই জানে না কাগজটা কিসের ছিল। তার ছোট্ট মাথায় একটা প্রশ্ন করে, সে তো বাবার একমাত্র মেয়ে, সম্পত্তি সব ওর নামে থাকবে নিশ্চয়। আব্বু সব সম্পত্তির মালিক আমি, তাই না আম্মু? রিতা ভুরু কুচকে তাকায়। সিরিয়াস মুহূর্তে এমন প্রশ্ন শুনে সে বুঝে পায় না, তাও জবাব দেয়, হ্যাঁ। তোমার তো, আমাদের আর কে আছে, সব তো তোমার। মাথায় হাত দিয়ে বসে আছে মায়া। তার মানে সে যেটা ভাবছে সেটাই। আম্মু, আমরা তো খুব তাড়াতাড়ি দেউলিয়া হয়ে যাচ্ছি। নিশ্চয়ই লোকটা আমার নামে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। এত তাড়াতাড়ি দেউলিয়া হয়ে যাবো ভাবতে পারিনি। অবশ্য আমার নামে থাকলেও একদিন দেউলিয়া হতো। কত স্বপ্ন, বাবার সম্পত্তি সব বিক্রি করে একটা ফুচকার দোকান দিব আর একটা আইসক্রিমের ফ্যাক্টরি। দুইতেরই লোকটা সব ভেস্তে দিল। রীতার ইচ্ছে করছে নিজের মাথাটা নিজে খোপাতে। কি ভেবেছে আর কি বলছে? মাথায় এতটুকু এসেছে যে এই ছেলে মায়াকে পছন্দ করে, না হলে দুদিন না দেখে বাসায় আসতো না।
তার উপর মায়ের কাছে স্বীকার করেছে ভালোবাসা। যাওয়ার সময় যা বলে গেছে, নিশ্চয় বাবা আসলে প্রস্তাব দিবে। তারা কি বলবে? মায়ের বাবা কখনো এমন পরিবারে বিয়ে দিবে না, মায়ের নিজেও কখনো রাজি হবে না। রীতা আর কিছু ভাবতে পারে না। আস্তে ধীরে উঠে চিপসের প্যাকেট তুলে মায়াকে সান্ত্বনা দেয়। তোমার সম্পত্তি তোমার আছে, যেদিন 18 বছর হবে সেদিন পাবা, এর আগে তোমার হবে না, তাই কেউ নিতেও পারবে না। এখন আম্মুকে একটু হেল্প করো মায়া। মায়ের স্বস্তির নিঃশ্বাস ফেলে ওকে। মা মেয়ে দুজনের রুমটা পরিষ্কার করে সব শেষ করে রীতা চলে যায়। যাওয়ার আগে বলে, তোমার বাবাকে কিছু বলার দরকার নেই, সময় আসলে নিজেই জেনে যাবে। মায়া শুনেও কিছু বলল না। মোবাইলটা নিয়ে ব্যালকনিতে গিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। রাস্তা থেকে এক দৃষ্টিতে শান্ত তাকিয়েছে মায়ের দিকে। সে যায়নি, থেকে গেছে একটু দেখার জন্য। তার অপেক্ষা সফল। তখন ভীষণ গায়ে লেগেছে রীতা বেগমের কথাটা। তার মেয়ে রাস্তার মেয়ে না, সেটা শান্ত প্রমাণ করবে, সম্মানের সাথে তুলে নিয়ে যাবে। মোবাইলে নিয়ে ছোট্ট একটা মেসেজ লিখে পাঠায়, স্নোফল রেডি হল, লাল টুকটুকে শাড়ি পরে আমার রাজরানী হওয়ার জন্য। গানের সাথে মাঝে মেসেজের সাউন্ডে মায়া বিরক্ত হয়। হতাশ হয়ে মোবাইল দেখে স্ক্রিনে মেসেজটা দেখে বুঝতে পারে না কে দিয়েছে। পর মুহূর্তে কিছু একটা মনে পড়ে যায়, তাকায় স্নোফল লেখাটা, বুঝে যায় এটা শান্তর মেসেজ। মুখ ভেঙচি দিয়ে আবারও গান গায়। শান্ত দূর থেকে দেখে হেসে দেয়। বুঝতে দেরি হয় না, সে একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়ছে। মায়া যতক্ষণ থাকে ততক্ষণ সেও থাকে। আজ 3 দিন পর মায়া কলেজে এসেছে। সবাই তার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। কেউ তার সাথে কথা বলছে না। ছেলেরা তাকে দেখলে পথ পাল্টাচ্ছে। এমনকি তার নিজের ফ্রেন্ড পর্যন্ত তার সাথে কথা বলছে না। মায়া বুঝে যায় এইসব শান্তের কারণে। লোকটা তার জীবন পুরো পাল্টে দিছে। মানুষ কেমন করে তার থেকে দূরে দূরে থাকছে। ক্লাস করতে আর ইচ্ছে করে না। দেখা যাবে ক্লাসে সবাই তাকে দেখে চলে যাবে। উদাস মনে কলেজের বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে থাকে। গেলে হাত দিয়ে গভীরভাবে গাছটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। এই মুহূর্তে নিজের কাছে নিউটনের খালাতো বোন মনে হচ্ছে, যেন সে কিছু একটা খুব ভেবে সূত্রে আবিষ্কার করতে যাচ্ছে। মাত্র কলেজে এসে শান্ত পার্টি অফিসের কাজ ফেলে একটু আগে কল দিয়ে বলেছে মায়া কলেজে এসেছে। সে খবর পাওয়া মাত্র ছুটে এসেছে। গাড়ি থেকে নেমে চারিদিকে তাকায়, চোখ পড়ে এক কোণায়। গালে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে তার স্নোফল। নিঃশব্দে এগিয়ে যায় সামনে। কি এত ভাবছো? মায়ের সামনে না থেকে ঘোরের জবাব দেয়, ভাবছি আমরা যেটাকে অক্সিজেন হিসাবে গ্রহণ করি সেটা আবার গাছের পাত নয় তো? হোয়াট? কারো চিৎকারে মায়া ঘোর থেকে বেরিয়ে এসে শান্ত তখন তৎসম খেয়ে যায়। শান্ত অবাক হয়ে তাকিয়েছে। এটা কি রকম কথা? মনে তো হচ্ছে মায়া নিউটনের রিলেটেড। কেমন ফুল ফল ছাড়া কি সুন্দর আবাল মার্কা সূত্র আবিষ্কার করে ফেললো। একবার চোখ ঘুরিয়ে ভালো করে তাকায়, মুহূর্তে কপালে ভাঁজ পড়ে। বোরখা কই? ওই দিন কি বলেছি মনে নেই? ভুরু কুঁচকে তাকায় মায়া। মনে আছে, কিন্তু সে তো বোরখা পরবে না। কেন পরবে? সব কি লোকের কথা হবে? নেই, থাকলেও পরবো না। মেজাজ গরম হয় শান্ত। কিছু না দেখে গাল চেপে ধরে নিজের দিকে টেনে আনে। আমার কথার অবাধ্য হয়ে নিজের বিপদ ডেকে নিয়ে এসো না স্নোফল। যেটা বলি সেটা করব। এর হেরফের হলে তোমার কি অবস্থা খারাপ হবে? এমনিতে সেদিন মিথ্যে বলে 2 দিন কলেজে আসুনি। 2 দিনের কথা মনে পড়তে আধারে মুখ ঢেকে যায় মায়ের। সেদিনের কথা ভাবলে কলিজা পানি শুকিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, আমার বোরখা পরতে ভালো লাগে না। ভালো লাগতে হবে। আমার প্রিয় জিনিসের উপর কারো একটু নজর আমার সহ্য হয় না। রাগ হয় মাহের। মুখের উপর জবাব দেয়, আপনার কথা হবে? আপনার জন্য আমার জীবনটা পাল্টে গেছে। কেউ কথা বলছে না, একটুও তাকাচ্ছে না। সবাই ভয়ে ভয়ে পালাচ্ছে। নিজের বেস্ট ফ্রেন্ড পর্যন্ত এড়িয়ে চলছে। কেন আমার জীবনটাকে এমন বানাচ্ছেন? ছেড়ে দেন না আমাকে আমার মতো, প্লিজ চলে যান আমার লাইফ থেকে। কথাটা শেষ করে সামনে তাকাতে ভয়ে হৃৎপিণ্ড চলকে ওঠে মায়ের। লাল লাল চোখ করে শান্ত তাকিয়েছে। এই বুঝি তাকে খেয়ে ফেলবে। কোলে তুলে নেয় শান্ত, সোজা চলে আসে গাড়িতে। ছটপট করে মায়া শক্তি দিতে পারে না। সবাই সেদিনের মতো তাকিয়েছে। ফুপিয়ে কেঁদে ওঠে। সবাই তাকে কি ভাবছে? এইভাবে বারবার লোকটা তার সম্মানে আঘাত করছে। সবাই কেমন হাসছে। গা জ্বলে যায় মায়ের। রাগে দাঁতে দাঁত চেপে বলল, ছাড় জানোয়ার, তোর মতো পাগল আমি একটাও দেখিনি। নিজের তো নেই সম্মান, এখন আমারটা নিয়ে টানাটানি করছিস? এমনিতে রেগে আছে, তার উপর এমন গালি দেওয়ার শান্তর সর্ব অঙ্গ কাঁপে। গাড়িতে এনে ঠাস করে ড্রাইভিং সিটে ফেলে দেয় মায়াকে। গাড়ির গ্লাস তুলে দেয়। মায়া কিছু বলার আগে গলায় মুখ ডুবিয়ে দেয়। একটার পর একটা কামড় দিচ্ছে। ব্যথায় চিৎকার করতে
চেয়েও পারছে না মায়া। গাড়ির ক্লাস বন্ধ, আশেপাশে মানুষ কেউ না দেখলো চিৎকার শুনে কি ভাববে, চোখ মুখ উচকে সহ্য করে। সর্বশেষ শান্ত নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কামড়ে ধরে। মায়া সহ্য করতে পারে না, চিৎকার দিতে গেলে শান্ত মুখ চেপে ধরে বলে, উম, মায়ার সারা গলা লাল লাল হয়ে আছে, কোথাও কোথাও রক্তের আবার। শান্ত মুখ তুলে একবার তাকায়, নিজেকে সামলে নেয়। স্নোফল, এই জীবনে তুমি আমার থেকে ছাড়া পাবে না। এই বারবার ছাড়ার কথা বলে রাগ তুলবে না। যদি আর কোনোদিন তোমার মিষ্টি মুখে তেতো গালি বের হয়, তাহলে সেদিন নিজের ঠোঁটের আত্মার মাগফিরত কামনা করে ফেলবে। মায়া কিছু বলতে পারছে না, সব শুনছে। ভেবে পাচ্ছে না কিভাবে এই সাইকোটা থেকে বাঁচবে। ভালোবাসা তো জোর করে হয় না, তার তো এই মানুষটাকে ভালো পর্যন্ত লাগে না। নিশ্চুপ নির্ভরতার মাঝে মায়ের ফুপানো শব্দে কেঁদে ওঠে। শান্ত শব্দ করে ঠোঁটের মাঝে চুমু দেয়। কান্না বন্ধ করে স্নোফল, আর এক ফোঁটা চোখের জল যেন চোখ থেকে না পড়ে। এগুলো করে আমার থেকে বাঁচতে পারবে না। আমার সাথে থাকতে হবে সারা জীবন, আমার কথা শুনে চলতে হবে। না শুনলে আমার স্টাইলে শোনাবো, তাও আমার মন মর্জি হয়ে আমার সাথে থাকতে পারবে। আজ থেকে কলেজে হিজাব বোরখা পরে আসবে। যদি থ্রি পিস টাইপ কিছু পরে আসো, আই সোয়ার সেসব অঙ্গ দেখা যাবে, সেগুলো সেখানে ক্ষত বানিয়ে ফেলবো। সো নিজেকে বাঁচাতে চাইলে বোরখা পরে আসবে। বোরখা পরলে আন্টি আন্টি লাগে। কান্নার মাঝে মায়া বলে ওঠে। শান্ত চোখ আড়াআড়ি করে তাকায়। এটা বলে কি বোঝাতে চাইছো স্নোফল? তুমি কি সুন্দর দেখানোর জন্য কলেজ যাচ্ছ? চমকে ওঠে মায়া। সে কি এটা বোঝাতে চেয়েছে? এটাই তো বোঝাতে চেয়েছে তার ভালো লাগে না, কেমন যেন আন্টি আন্টি লাগে। যদি সুন্দর দেখাতে কলেজে আসো, তাহলে পড়ালেখা করার দরকার নেই। তাহলে আর বোরখা পরে আসতে হবে না, দিন রাত আমার সামনে থাকবে। চাইলে কাপড়বিহীনও থাকতে পারো। ঠোঁট কামড়ে তা কথাটা বলে গাড়ি স্টার্ট দেয়। মায়া তাড়াতাড়ি করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? আমি পরবো বোরখা, তাও আমার কলেজে আসা আটকাবেন না। শান্ত ভুরু কুচকে তাকায়। মায়াও নিজেও তাকিয়েছে। শান্ত পেট থেকে কথা বের করার জন্য, কোথায় নিয়ে যাচ্ছি মনে হয় তোমার? জানি না, কিন্তু এতটুকু জানি কিডন্যাপ করছেন যাতে আমি কলেজে না আসি আর দিনরাত আপনার সামনে থাকি। ও কি বলদ মার্কা বুদ্ধি! অবশ্যই তো থাকবে, নিউটনের খালাতো বোন বলে কথা। আপনার অপমানে মুখ ভোঁতা করে তাকিয়ে তাকে গলাটাও জ্বলে যাচ্ছে। যদিও তোমার আজব ভাবনা শেষ, তাহলে চুপ করো। আমি মার্কেটে যাচ্ছি বোরখা হিজাবের জন্য। শুনে ভালো ভালো মেয়ের মতো গাড়িতে বসে থাকবো। গলা লাল হয়ে গেছে, তোমার যাওয়ার প্রয়োজন নেই। দুদিন পর তোমাদের বাড়ি যাব, সুন্দর করে লাল টুকটুকে বউ হয়ে থাকবে। আব্বু আর তার বউ, আমি বাসায় সবাই যাব। বানরের মতো বিহেভ করবে না, ওদের সাথে সুন্দর করে কথা বলবে, সালাম দিবে। মায়ের শুনছে কিন্তু জবাব দিচ্ছে না। আব্বুর বউ মানে কি? আম্মু বললে কি হয়? শান্তর কথায় বুঝতে পারছে 2 দিন পর তাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে, কিন্তু টেনশন নেই। বাবা এমন পরিবারে বিয়ে দিবে না, বিশেষ করে ছেলে তো রাজনীতিতে, তাও আবার এমপি, তাই টেনশন নেই। বাবা তার থেকে মতামত নেবে না, সে ডিরেক্ট না করে দিবে। আজকে বাসায় গিয়ে সব বলবে। ভাবতে ভাবতে মার্কেটের সামনে আসে। শান্তর কপালে একটা চুমু দিয়ে বের হয়ে গাড়ির দরজা লক করে দেয়। শুনুন। শান্ত পিছন ফিরে দেখায়, গাড়ির গ্লাস বন্ধ। ইচ্ছে করছে যাতে আ তার স্নোফলকে কাউ না দেখে। মাথাটা নিচু করে জিজ্ঞাসা করে, কি? গ্লাসটা অন্তত খুলে দেন, অস্বস্তি লাগছে, গরমে মরে যাব। চুপ কর বাদর, মরে যাব আবার কি? থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো একদম। এসি অন করো। গ্লাস খোলা যাবে না, আশেপাশে অনেক মানুষ। নিজের স্বস্তির জন্য অন্যজনের প্রাণ নিও না স্নোফল। জানো তো, তোমার দিকে আর চোখে কেউ তাকালেও আমি সহ্য করতে পারি না। 10 মিনিটে আসছি, একটু ওয়েট করো। বলেই শান্ত চলে যায়। মায়া অসহায় হয়ে নিজের মোবাইল বের করে গেম খেলতে থাকে। সেখানেও মন বসছে না। কেমন গোলেমেলে লাগছে জীবনটা, কেমন মুহূর্তে মাঝে উল্টোপাল্টা হয়ে গেল। কিভাবে দূর করবে এই আপদটাকে? শান্ত মার্কেটে ঢুকে সবাই মাথা নিচু করে নেয়। শান্ত একা আশেপাশে গার্ডে ছিটে পড়ে নেয়। তার এইসব প্রয়োজন হয় না। মানুষ তাকে দেখলে এমনি মাথা নিচু করে ফেলে, ঘেঁষার চেষ্টাও পর্যন্ত করে না। কারণ একটাই, সবাই তার রাগ সম্পর্কে খুব ভালো করে জানে। নিজের পছন্দ মতো একটা দোকানে ঢুকেছে শান্ত। ওই দোকানে বেশ বোরকা আর হিজাব যা আছে সব দেখাও। শান্ত বলতে দেরি, তার সামনে পড়তে দেয়নি। এক নজর বুলিয়ে একটা একটা করে সব দেখে।
তার মাঝখান থেকে নিজের পছন্দের মতো 10টা বোরখা নেয়, সাথে স্কার্ফ নিয়ে রেখে দেয়। টাকা দিতে গিয়ে মেজাজ খারাপ হয়ে যায় ম্যানেজারের কথা শুনে। স্যার, আপনার টাকা দিতে হবে না, ফ্রি আপনার জন্য। তাহলে এক কাজ করো, পুরো দোকানটা দিয়ে ফেলো, আমি গরিবদের মাঝে দান করে দিচ্ছি। ঢোক গিলে ম্যানেজার আগে শুনছে মানুষটা ভীষণ প্যারা, আজকে নিজের চোখে দেখে নিল। এসব হুদাই মার্কা দরদ আমার সাথে দেখাবেন না, একদম দেউলিয়া বানিয়ে দেবো। ফাউল কোথাকার, কত টাকা আসছে বলো? ম্যানেজার ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, 1,20,000। শান্ত কিছু না বলে একটা চেক ছুঁড়ে মারে। মেজাজ খারাপ হয়ে গেছে ম্যানেজার। ছেলে বয়সী শান্ত। ম্যানেজার অপমানিত বোধ করে, সবাই তার দিকে তাকিয়েছে। রাগে গজগজ করতে করতে শপিং মল থেকে বেরিয়ে আসে। গাড়ির কাছে এসে দরজা খুলে অবাক, একটুর জন্য পড়ে যাচ্ছিল মায়া। তাড়াতাড়ি ধরে তুলে, এত কিছুর পরেও মায়া ঘুমাচ্ছে। শান্ত শপিং ব্যাগগুলো পিছনে রেখে মনোযোগ দিয়ে দেখে তার স্নোফলকে। গাড়ির দরজার সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছিল মায়া। কখন গেম খেলতে খেলতে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। মোবাইলটা কোমলের উপর পড়ে আছে। শান্ত আস্তে করে মাথাটা নিজের কাঁধে রাখে, মোবাইলটা অফ করে পাশে রেখে দেয়। ধীরে ধীরে গাড়ি চালাতে থাকে যাতে মায়ের ঘুম না ভাঙে। রাস্তার অর্ধেকে গাড়ি জ্যামে পড়ে যায়। বিরক্তিতে গাড়ি থেকে বের হতে গেলে দেখে তার পাশে একজন জোরে হান দেয়। চমকে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে যায় মায়া। মুহূর্তে পায়ের রক্ত মাথায় উঠে যায়। ধাম করে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে চোখ লালচে বলনা ধারণ করছে। এই কুত্তার বাচ্চা, গাড়ি থেকে বেরাও। 1 সেকেন্ড দেরি হলে আজ এখানে ল্যাংটা করে ল্যাম্পপোস্টের সাথে ঝুলিয়ে রাখবো। আশেপাশে সবাই হতভম্ব হয়ে তাকিয়েছে। এমপি শান্ত শাহরিয়া চৌধুরীকে দেখে সবাই সরে দাঁড়ায় সাইড হয়ে। কিন্তু এখন সাইড দিলে কি হবে? কেলেঙ্কারি তো হয়ে গেছে। গাড়ির লোকটা শান্তর ভয়ঙ্কর রাগ দেখে বের হয় না, উল্টো গ্লাসটা বন্ধ করে দেয়। গাড়ি স্টার্ট দিতে গেলে শান্ত সামনে এসে দাঁড়ায়। বাধ্য হয়ে গাড়ি থামতে হয়। এক ঘুষি মেরে গ্লাস ভেঙে বের করে নিয়ে আসে লোকটা। সাউয়ার নাতি, অপরাধ করে আবার পালাচ্ছিস, কত দূর যেতে পারবি? কথাটা বলে থাপ্পড় মারে লোকটার গেলে। শান্তর চোখে আগুন জ্বলছে। আমার পাপাকে মেরো না, ব্যথা লাগছে। চিকন স্বরে একটা মেয়ে বলে ওঠে। বাচ্চার কণ্ঠ শুনে শান্ত সামনে তাকায়। একটা মহিলার কোলে ছোট্ট একটা মেয়ে, বয়স কত হবে 4-5। দুজনে কান্না করছে। শান্ত ভালো করে তাদের দিকে তাকিয়ে এক লাথি মেরে লোকটাকে রাস্তায় ফেলেছে। কত বড় সাহস! আমার মায়ের ঘুম ভেঙেছিস? ভাগ্য ভালো তুই একজন বাচ্চার ভাব, না হলে আজকে আর বাড়ি যেতে হতো না। কথাটা শেষ করে শান্ত গাড়ির কাছে চলে আসে। মায়া কান্না করছে। লোকটাকে লাথি মারাটা মায়ের সহ্য করতে পারেনি। কেমন হাউমাউ করে কান্না করছে বাচ্চাটা। মহিলাটা খুব কাঁদছে। মায়া আবারও বাইরে থাকে। খুব যত্ন সহকারে মহিলাটা স্বামীকে তুলছে রাস্তা থেকে। লোকটার দৃষ্টি মায়ের দিকে, কেন যেন বুক কেঁপে ওঠে মায়ের। সেই দৃষ্টি ভারী বিষাদময়। দৃষ্টি ফিরিয়ে মাথাটা গাড়ির ভিতরে ঢুকায়। স্নোফল, অন্যের জন্য যদি চোখ থেকে এক ফোঁটা জল গড়ে, কসম ওই শয়তানকে এখনই উপরে পাঠাবো। তুমি আমার জন্য হাসবে, আমার জন্য কাঁদবে। এর বাইরে কারো জন্য চোখ থেকে জল গড়ালে তার শেষ দিন। আপনি জানেন আপনি একটা সাইকো? নিজের দিকে তাকিয়ে কথাটা বলে মায়া নিঃশ্বাস ভারী হয়ে যায়। চোখ দিয়ে যাতে পানি না পড়ে তার জন্য জোরে জোরে নিঃশ্বাস দিচ্ছে। লোকটা মেয়ের দিকে তাকিয়ে মায়ের বুকটা মুচড়ে দেয়। সে চায় না তার জন্য কারো ক্ষতি হোক। হ্যাঁ, আমি সাইকো, শুধুমাত্র তোমার জন্য। তোমার সাইকো বলে মায়াকে বুকে জড়িয়ে ধরে শান্ত, চোখে অদ্ভুত উন্মাদনা। মায়ের ইচ্ছে করে তার বুকে আগুন জ্বালিয়ে দিতে, কিন্তু সে খুব অসহায়। উল্টে কিছু বললে দেখা যাবে শান্ত অমানবিক রূপ প্রকাশ পাবে। শান্ত খিচে সহ্য করে নেয় মায়া। শান্ত বুকে জড়িয়ে টাকা অবস্থায় গাড়ি চালায় এক হাতে। গাড়ি এসে থামে মায়ার বাড়ির সামনে। শান্ত পিছন থেকে ব্যাগগুলো নিতে নিতে বলে, বাসা থেকে বের হয়ে আজ থেকে বোরখা পরবে। যদি বোরখা ছাড়া দেখি কি হবে নিশ্চয় বলে বোঝাতে হবে না। সকালের কথা নিশ্চয় ভুলে যায়নি। মায়া ভুরু কুচকে হাতের দিকে তাকায়। চোখ কপালে উঠে যায় তার। এতগুলো শপিং ব্যাগ কেন? ওগুলো কি এতগুলো শপিং ব্যাগ কেন? শান্ত শপিং ব্যাগগুলো মায়ের হাতে দিতে দিতে বলে, বোরকা আর হিজাব, 10টা বোরকা, 10টা হিজাব। কি মাথা খারাপ নাকি আপনার? আম্মু আমাকে মেরে ফেলবে, প্লিজ আপনি নিয়ে যান এগুলো। আম্মু জিজ্ঞাসা করলে আমি কি বলবো? জামাই দিয়েছে বলবে। শান্ত সোজা সাপটা জবাব। মায়া বুঝে যায় লাভ নেই। মন অস্থির হয়ে ওঠে কিভাবে এই সাইকোকে সামলাবে। ভাবতে ভাবতে বলে ওঠে, শুনুন, আপনি তো বাসায় 2 দিন পর বিয়ের কথা বলবেন। যদি আম্মু আব্বু রাজি না হয় তাহলে
তো বিয়ে ফাইনাল। আপনি বরং এগুলো নিয়ে যান। বিয়ের পর আপনার বাসা থেকে বের হলে তখন পরবো। এখন একটা দেন, কলেজে এটা পড়ে যাব। প্লিজ প্লিজ না করবেন না, আম্মু আমাকে বকা দেবে। শান্ত মনোযোগ দিয়ে সব কথা শুনে প্রস্তাবটা তার নিজেরও ভালো লাগে। দুদিন পর বিয়ে দিতে হতেই হবে। দুনিয়া উল্টে গেলেও হবে। দুদিন পর যেহেতু যাবে, তাহলে সে নিয়ে যাক। তাহলে আর স্নোফলকে এর কোনো বকা শুনতে হবে না। নিজের কাছে যত্ন করে রাখবে। ওকে ফাইন, এটা নাও, কালকে কলেজে পড়ে আসবে। রাতে কল দিব, একবার রিং হতে যেন কলে পায়, না হলে সোজা তোমার বেডে পাবে। মায়া শুনে জবাব দেয় না, শপিং ব্যাগটা হাতে নেয়। হাঁসফাঁস করছে কখন বাড়ির ভিতরে যাবে আর এই সাইকো থেকে বাঁচবে। দরজা খুলে দেন না। শান্ত ঝুঁকে পড়ে মায়ার উপর, পিছিয়ে যায় মায়া। শান্ত গাঢ় করে মুখের সামনে নিয়ে আসে। সকালে যেখানে কামড়ে ধরছিল সেই জায়গায় গভীরভাবে চুমু খায়। গলার স্বর নিচু স্বরে হাঁচকি স্বরে বলে ওঠে, মায়ুজান। হৃৎপিণ্ড চমকে ওঠে মায়ের, শরীর কাঁপন ধরে। এটা কীরকম ডাক, কেমন শ্বাসবন্ধ হয়ে জোগাড়। কী হলো, জবাব দিচ্ছ না কেন? কথাটা বলে মায়ার গলায় ছোট ছোট চুমু দেয়। তড়িঘড়ি করে মায়া বলে ওঠে, বলুন। আই লাভ ইউ জান। মায়া জবাব দেয় না, তার কাছে উত্তর নেই। শান্ত বুঝে মায়া এখনও তাকে ভালোবাসতে পারেনি। হালকা করে নিচ থেকে দরজা ছেড়ে খুলে দেয়। যাও যাও শুনে মায়া এক প্রকার লাফিয়ে নেমে যায় গাড়ি থেকে। এতক্ষণ যেন দম বন্ধ হয়েছিল। মায়ের বাড়িতে ঢুকতে দেখে আব্বু বসে আছে, পাশে আম্মু। দুজনের মুখে চিন্তার ছাপ। তাকে ঢুকতে দেখে ইরান চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দাঁড়াও মায়া। মুহূর্তে থমকে দাঁড়িয়ে যায় মায়া, হাঁটু কাঁপছে, মনের ভেতর আতঙ্ক ঢেউ খেলছে। আম্মুকে সব বলে দিয়েছে? এমপি শান্ত শাহরিয়া চৌধুরীর সাথে তোমার সম্পর্ক কি আম্মু? বাবার কথায় মায়া ফুপিয়ে কেঁদে ওঠে। তার মানে সব কিছু বাবার কাছে পৌঁছেছে। ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ায়, মায়ের দিকে তাকায়। রীতা চৌধুরী চোখ দিয়ে আশ্বাস দেয়। সেই ইশারা পেতে গড় গড় করে সব বলে দেয় মায়া শুরু থেকে। কবে প্রস্তাব দিবে? 2 দিন পর। তুমি রাজি? প্রশ্নটা করার সময় ইরানের বুক ফেটে যাচ্ছে। রাজনীতিতে সে পছন্দ করে না, তার থেকে শুনে শুনে মায়াও পছন্দ করে না। মায়া বাবার সামনে হাঁটু গেড়ে বসে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি বিয়ে করব না বাবা, প্লিজ তুমি ওদের না বলো। তুমি তো জানো ওইসব এমপি রাজনীতি আমি দু চোখে সহ্য করতে পারি না। এরা সামনে ভালো সাজলে ভিতরে তাদের রূপের শেষ নাই। আমি নিজের চোখে শান্ত শাহরি চৌধুরীর সেই রূপ দেখেছি। জানো বাবা, ওদের খুন করতে হাত কাঁপে না। প্লিজ তুমি কিছু একটা করো। আমি করব না এমন রাজনীতি পরিবারে বিয়ে। ঠিক আছে, তোমার মতের বিরুদ্ধে কিচ্ছু হবে না। তারা আসুক, আমি বলবো। তুমি নিশ্চিন্তে থাকো। 2 দিন পর চৌধুরী বাড়ির সবাই খুশি। 10 দিন পর বাড়ির কর্তা আসছে। শান্ত সব নীরবে দেখছে। বাবাকে দেখে তার নিজেও ভালো লাগছে। বাবা, আমি বিয়ে করব। শান্তর কথা সবাই বিস্ময় নিয়ে তাকায়। শান্তি চৌধুরী, শান্তর বোন। বাবা, স্নিগ্ধ চৌধুরী। মা শিরু চৌধুরী অবাক। তা তোকে মেয়ে কে দিবে? শিরু চৌধুরীর কথাটা শুনে উঠতে শান্তি আতঙ্কিত চোখে তাকায়। মনে হয় এই বুঝি ভাই আবার মাকে অপমান করে। আপনার থেকে ভাবতে হবে না, আপনি নিজের চরকায় তেল দেন। বাবা, মেয়ে পছন্দ আছে, আজ বিকেলে বিয়ের সব ঠিকঠাক করো। এতদিন তোমার জন্য অপেক্ষা করছি। শান্তি অসহায় চোখে মায়ের দিকে তাকায়। শিরু চৌধুরী নিচে তাকিয়ে চোখের জল ফেলছে। সে কি কোনোদিন শান্তর মা হয়ে উঠতে পারবে না? স্নিগ্ধ চৌধুরী এসে স্ত্রীকে আগলে ধরে। সম্মান দিতে না পারো, অন্তত অপমান করবে না শান্ত। ঠিক আছে, যাব মেয়ে দেখতে, কিন্তু কোনো জোর জবরদস্তি যেন না হয়। আমি দেখতে চাই কে সেই মেয়ে যাকে আমার ছেলে পছন্দ করে। মায়ের হাতে চিপস পকেটে, পর্দার আড়ালে লুকিয়ে খাচ্ছে, সাথে লুকিয়ে ড্রয়িং রুমের সমাজ কথোপকথন শুনছে। বারবার ঝুলানো চিপসের প্যাকেট থেকে একটি করে চিপস মুখে পড়ছে সতর্কতার সাথে দাঁড়িয়ে। ড্রয়িং রুমে বসে আছে শান্ত পরিবারের সবাই। সামনে মায়ের বাবা মা। শান্তর চোখে অস্থিরতা, কাঁধে ঢেকে রাখা চিন্তার ভার। বারবার এদিক ওদিক উঁকি দিচ্ছে, মনে মনে বাদরটা কই গেল। বেআই সাহেব, আপনার মেয়েকে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, বলতে পারেন ভালোবাসে। আমি চাই আপনার মেয়েকে নিজের মেয়ে করে আমার ঘরে তুলতে। যদি মেয়েটাকে একটু নিয়ে আসতেন ভালো হতো। স্নিগ্ধ চৌধুরী সহজ সরল ভঙ্গিতে কথাগুলো বলল। ইরান চৌধুরী একবার স্ত্রীর দিকে তাকায়, কণ্ঠে কথাটা মিশিয়ে মুখে ঠান্ডা শৃঙ্খল রেখে বলল, দুঃখিত ভাই, আমি আপনার পরিবারে মেয়ে দিচ্ছি না। আমি সব জানি।
আপনার ছেলের ব্যাপারে। আমার মেয়ে বলেছে 2 দিন আগে, সে নিজেও রাজি না। আমরা কেউই চাইছি না রাজনীতি পরিবারে মেয়ে বিয়ে দিতে। মানে কি বলতে চাইছেন? চোয়াল শক্ত করে শান্ত জিজ্ঞাসা করে। স্নিগ্ধ চোখের ইশারায় চুপ থাকতে বলে, কিন্তু শান্ত পারে না নিজেকে সামলাতে। সে হাত মুঠো করে রাখছে, নিজেকে ধরে রাখার চেষ্টা করছে তীব্রভাবে। মানে এটাই, রাজনীতি করে এমন ছেলেকে আমি মেয়ে দিব না। আমার মেয়ে নিজেও রাজনীতি পছন্দ করে না। নিজের সিদ্ধান্ত অবিচল থেকে ইরান গাম্ভীর্য কণ্ঠে বলে, যদি ছেড়ে দেয় তাহলে দিবেন? সোজাসাপটা প্রশ্ন করে শান্ত। ইরান তাকায়, কি বলবে ভেবে পায় না। মানুষ পেশা পরিবর্তন করতে পারে, কিন্তু চরিত্র কি পরিবর্তন করতে পারে? মায়া শান্ত সম্পর্কে যা বলেছে সব নেগেটিভ, খুঁটিনাটি পর্যন্ত খতিয়ে দেখা হয়েছে। অনেক ভাবনা চিন্তা করে ইনার বলে, রাজনীতি ছেড়ে দিলে তোমার কি থাকবে? আমি কোনো বেকার ছেলেকে মেয়ে বিয়ে দিব না। এইবার স্নিগ্ধ চৌধুরীর কথায় সান্ত্বনা দিয়ে বলে, আমাদের ব্যবসা আছে, মায়ের কোনো কিছুর অভাব হবে না। বিজনেসটা কি আপনার ছেলে? বিয়ের পর ছেলে কি বাবার টাকায় আমার মেয়েকে খাবে? রেগে যায় শান্ত। ভেতরে উত্তেজনা বাইরে ঝাপটে পড়লো, মুহূর্তে টেবিল উল্টে দেয়। অনেক কষ্টে মেজাজ ধরে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। খুব ভালো করে বুঝেছে এগুলো শুধু বাহানা। মূলত তারা মায়াকে তার সাথে বিয়ে দিবে না। স্নিগ্ধ চৌধুরী এসে শান্তকে জড়িয়ে ধরে, রেগে যাওয়া মানে সব শেষ। নিচ থেকে বলে, আমার একটা মাত্র ছেলে, এই জন্য কখনো কোনো কিছুতে চাপ দেয়নি। ওর ব্যবসার প্রতি আগ্রহ ছিল না, তাই আমি নিজে ব্যবসা সামলেছি। সে নিজের মতো করে রাজনীতি করে এমপি পদে পৌঁছেছে। আমার যা আছে সব হবে শান্ত। তাও যদি আপনাদের প্রবলেম হয়, তাহলে বলুন আপনি কী চান? ইরান জানতো এমন কিছু হবে। কাল রাত থেকে সে এটা নিয়েই ভেবেছে। কোনো সময় না নিয়ে বলে, আপনার ছেলের থেকে রাজনীতি ছাড়তে হবে এবং নিজ কষ্ট হালাল পথে একটা ব্যবসা দাঁড় করাতে হবে। একজন সফল বিজনেসম্যান হয়ে আমার সামনে আসতে হবে, না হলে আমি মেয়ে দেব না। এবং সত্য একটাই থাকবে, যতদিন সফল হতে না পারে ততদিন আমার মেয়েকে কোনো রকম বিরক্ত করতে পারবে না। শান্ত কোনো কিছু না ভেবে বলে দেয়, ঠিক আছে, আমাকে সময় দেন, আমি সম্পূর্ণ নিজের হালাল টাকায় ব্যবসা দাঁড় করাবো, কিন্তু রাজনীতি এখন ছাড়তে পারবো না। অলরেডি এমপি হয়ে গেছে 5 বছর জন্য। তবে আপনার মেয়েকে যেদিন বিয়ে করতে আসবো, সেদিন আমি রাজনীতি ছেড়ে একজন সফল বিজনেসম্যান হয়ে আসবো। আপনার মেয়েকে ডিস্টার্ব করবো না, কিন্তু আপনার মেয়ে অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। আমার জন্য অপেক্ষা করতে হবে, 5 বছর সময় দিন আমাকে। ঠিক আছে। ইরান জবাব দিয়ে এতে শান্ত বেরিয়ে এসে পিছু পিছু ওর পরিবার। পর্দার আড়াল থেকে সব কিছু দেখে মায়া কিচ্ছু না বলে রুমে চলে যায়। শান্তি লেগছে, তার মানে আজ থেকে এই আপদকে আর সহ্য করতে হবে না। এই কদিন জীবনটা তেজপাতা বানিয়ে রেখেছে। ইরান ছেলেটা যদি সত্যি সব কথা রাখে তোমার সামনে এসে তুমি কি করবে? কৌতূহল নিয়ে রিতা বলে, পারবে না। একটা বিজনেস দাঁড় করানো মুখের কথা না, অনেক সময় লাগবে। তার মাঝে মায়াকে বিয়ে দিয়ে দিব। আর মাত্র 2 বছর, কলেজ শেষ করলে বিয়ে। তারা কেউ জানবে না। শান্ত কথা দিয়েছে মায়াকে ডিস্টার্ব করবে না। ওই ওর জানার কোনো চান্স নেই। ঋতুপর্ণার মনে তাও কুতকুত করছে। ছেলেটা যত দুঃখ দেখে বুঝছে বেশ সুবিধার না, তবু আল্লাহ ভরসা। বাড়িতে এসে একের পর এক জিনিস ভাঙচুর করছে শান্ত। হাত দিয়ে টুপটুপ করে রক্ত ঝরছে। স্নিগ্ধ চৌধুরী সামলাতে হিমশিম। শান্তি শিরু এক কোণে দাঁড়িয়েছে। শান্ত রাগ সম্পর্কে তারা অবগত, জানতো বাড়িতে এমন কিছু হবে। শান্ত, রাগ করছো কেন? সমাধান হয় না। তুমি টেনশন করছো কেন? বাবা আছে তো, আমি ব্যবসা দাঁড় করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। মায়া তোমার হবে, আমার ঘরে অবশ্যই আসবে। সসম্মানে তুলে নিয়ে আসবো তাকে। লাস্টের কথাগুলো শুনে শান্ত শান্ত হয়ে যায়। বাবার দিকে তাকিয়ে চোখে এক অদম্য সংকল্প, কণ্ঠে অদম্য দৃঢ়তা নিয়ে বলে, তার প্রয়োজন নেই। আমি নিজে কষ্টে ব্যবসা দাঁড় করবো, কারো হেল্প লাগবে না। শান্তর কথা সবাই মেনে নেয়। তারা জানে শান্ত যা করে বলে তাই করে, পূর্ণ ভরসা আছে। সেদিনের পর থেকে শান্ত লেগে পড়ে নিজেকে প্রমাণ করার জন্য। ব্যাংক থেকে লোন নিয়ে নতুন ব্যবসা শুরু করে, কারো সহযোগিতা ছাড়া। তখন থেকে শান্ত দিন রাতগুলো কাটানো হিসাব নিকাশের মাঝে, এক প্রকার জেদ, স্বপ্ন বনে এক নতুন ভবিষ্যৎ গড়তে। বর্তমান কান্না করতে করতে মায়া এতক্ষণে অতীতের বিষাদভরা স্মৃতিগুলো মনে করছিল। চোখের জল, মনের স্মৃতিকোপা, হাতে কপালে অস্থিরতা। আজ থেকে আবারও জীবনটা পাল্টে গেল। 2 বছর আগে থেকে বাবা অনেক জায়গায় বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু প্রতিবার পছন্দ করার পরের দিন রিজেক্ট করে দেয়, যা তারা কেউ বুঝতে পারে না। একবার বিয়ে পর্যন্ত গেছিল, কিন্তু বিয়ের দিন ওই ছেলের লাশ পাওয়া যায়।
বিয়েতে আর পৌঁছাতে পারেনি ছেলেটা। সেদিন থেকে বাবা মা বিয়ের আশা ছেড়ে দিয়েছিল। মায়া নিজেও পড়াশোনায় মনোযোগ দেয়। তার মাঝে আবারও খালাতো ভাইয়ের জন্য খালামণিকে তাকে আবদার করে। বাবা মাও রাজি হয়ে যায়। বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু শান্ত যে আবারও চলে আসবে ভাবতে পারেনি। তারা ভেবেছে শান্ত আর তার পরিবার সব ভুলে গেছে, কারণ সেই থেকে শান্ত বিরক্ত তো দূর, কথাও কখনো ও সামনে পর্যন্ত আসেনি। জান কি ভাবছো? ওই রাস্কেলটার কথা ভাবছো? মনের ভুলে এই ভুল করো না। তাকে অলরেডি তুলে আনা হয়েছে। যদি একটু বাঁচার চান্স থাকে তাও বাঁচবে না যদি তুমি তার কথা ভাবো। চমকে যায় মায়া। তার জন্য কি তাহলে আবারও কারোর প্রাণ যাবে? নিজের মতো করে শেষ চেষ্টা করে। না না, আমি আপনার কথাই ভাবছিলাম, সেই 4 বছর আগের কথা। আমার তো ছেলেটার ব্যাপারে মনেও নেই। আপনি মনে করিয়ে দিলেন। সত্যি বলতে ছেলেটার কোনো দোষ নেই। উনি ফ্রেন্ড এর বয়ফ্রেন্ড। ওদের ব্রেকআপ হয়েছে। আমার কাছে রিকোয়েস্ট করেছিল যাতে একটু সম্পর্কটা ঠিক করে দেই, ওকে যাতে বুঝে। আকুতি মনে করেছিল তার মাঝে ভুল করে হাত ধরে ফেলছে। শান্ত মায়ের গলায় মুখ ডুবে ফিসফিস করে বলে, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই জান। তোকে তো অল্প হলেও শাস্তি পেতে হবে। প্রিপারেশন নাও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। একটু পর কাজই আসবে, বিয়ে হবে 3 কপুল বড়। একটু আগে বলেছিলে না আমার ছোঁয়া অবৈধ? এখন সব বৈধ। বিয়ের রেজিস্ট্রি আমি সেই 4 বছর আগেই করে রেখেছি। এই দেখো, বলে শান্ত মোবাইল বের করে মায়ের মুখের সামনে ধরে। মায়া নির্বাক চোখে স্ক্রিনে তাকিয়ে আছে। মোবাইল স্ক্রিনে জল জল করছে রেজিস্ট্রি পেপার, তার মাঝে ওর নিজের সাইন। কিন্তু সে সাইন কখন করলো? এসব মিথ্যে, আমি কোনো সাইন করিনি। শান্ত মোবাইলটা পকেটে ঢুকাতে বলে, মনে পড়ে 4 বছর আগে একটা কাগজে সই করে নিয়েছিলাম। এটা এমনি কোনো কাগজ ছিল না, বিয়ের রেজিস্ট্রি পেপার। আমার বোকা পাখি বুঝতেও পারল না। মায়ের যত দেখছে তত অবাক হচ্ছে, চোখে স্বচ্ছ বিস্ময়ের জল। মনে প্রশ্ন, সেজন্য কি তাকে সেদিন কাগজটা শান্ত দেখতে দেয়নি? চলবে। অনলি মাইন 2য় পর্ব। গল্পটা প্লে লিস্টে আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।